Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। কাল দুপুরে বসছে বিসিবির জরুরি সভা। দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হবে বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে ক্লাবগুলোর সাথে বোর্ডের জটিলতা সমাধান। এছাড়া বিপিএল এ ফিক্সিং এর গুঞ্জন ও প্লেয়ার্স পেমেন্ট ইস্যুতেও হবে আলোচনা। তবে স্ট্যান্ডিং কমিটি নিয়ে আসবে কিনা সমাধান, সেখানে থাকছে প্রশ্ন। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত ইস্যু বিসিবির সাথে ঢাকার ক্লাবগুলোর দ্বন্দ্ব। বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় ক্লাব কোটার পরিচালক 12 থেকে কমিয়ে 4 করা, কাউন্সিলর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা আর সিসিডিএম বিলুপ্ত করায় লিগ বর্জন করে ক্লাবগুলো। সেই সমস্যার সমাধান করতেই মূলত জরুরি সভা ডেকেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সভার মেইল পেয়েছেন ঠিকই, তবে এজেন্ডা সম্পর্কে কোনো কিছুই জানানো হয়নি বলছেন একাধিক পরিচালক। তবে সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহে এটাই অনুমান করা যায় বিপিএল এ ফিক্সিং এর সন্দেহ আর প্লেয়ার্স পেমেন্ট ইস্যু থাকবে আলোচনার টেবিলে। গুঞ্জন আছে ইতিমধ্যেই ফিক্সিং নিয়ে তদন্ত শুরু করেছে বিসিবিরই নিজস্ব এন্টি করাপশন ইউনিট। রাজশাহী সহ অন্যান্য দলের প্লেয়ার্স পেমেন্ট নিয়েও হবে আলোচনা। 10 জন পরিচালকের উপস্থিতিতে শনিবার অনুষ্ঠিত হবে এই বোর্ড সভা। এদিকে লম্বা সময় ধরে আলোচনার টেবিলে থাকা বিসিবির স্ট্যান্ডিং কমিটি এখনো দেখেনি আলোর মুখ। এবার কি আসবে কোনো সিদ্ধান্ত? আটকে আছে প্রথম বিভাগ লিগ, তাই তো বিসিবির গঠনতন্ত্র সংশোধন। বিপিএল এর ঢাকা পর্ব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একমাত্র দল হিসেবে প্লে অফের রংপুর, বাকি 3 দল চূড়ান্ত হবে ঢাকায়। শুরুর অনিয়ম আর অব্যবস্থাপনা ছাপিয়ে কেমন হবে শেষটা? 3 পর্ব শেষে কেমন গেল বিপিএল 2025? সিলেট চট্টগ্রাম ঘুরে আবারও ঢাকায় বিপিএল, যেখানে পর্দা নামবে বিপিএল এর এবারের আসরের। সেই সাথে চূড়ান্ত হবে 4 সেমিফাইনালিস্ট বা 4 প্লে অফে যারা খেলবে। রংপুর রাইডার্স একমাত্র দল যারা ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে এবং প্লে অফের রেসে আছে ফরচুন বরিশাল, চিটাগং কিংস, খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহীর মতো দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড সেগুলো রেডি করা হচ্ছে। একই সাথে যদি বলি, একাডেমি মাঠ থেকে যে ফুটেজ নেওয়া হতো ক্রিকেটারদের অনুশীলনের এবং জিমে যাওয়া আসা বা প্লেয়ার্স টিম বাসে উঠছে নামছে, এগুলোর যে ফুটেজ নেওয়া হতো সেই জায়গাগুলোতে টিনের শেড দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু সেই ফুটেজগুলো নিতে পারবে না। এবার যদি বিপিএল এর কথা যদি বলি, একটু পেছনে ফেরা যাক। ঢাকা পর্বে আমরা দেখেছিলাম টিকিট ইস্যু নিয়ে প্রথম দিনেই গেট ভাঙচুরের মতো ঘটনা ঘটেছিল। তারপরে সমালোচনার পাশাপাশি প্রশংসাও করেছিল ঢাকার উইকেট। যদিও সিলেট পর্বে বিসিবি সভাপতির সাথে একজন পরিচালকের দ্বন্দ্ব নিয়ে সরগরম ছিল, যদিও সেটি ছাপিয়ে পরবর্তীতে সেটি সমাধানের পর আমরা দেখেছি বিপিএল এর সিলেট পর্বে বেশ রান হয়েছে, বেশ ভালো কিছু ম্যাচ আমরা দেখেছি। তবে ম্যাচের চেয়েও সবচেয়ে বেশি আলোচনায় ছিল চট্টগ্রাম পর্বে, সেটি হচ্ছে ফিক্সিং এবং প্লেয়ার্স পেমেন্ট। রাজশাহীর প্লেয়াররা পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিল, সেই সাথে ম্যাচ না খেলার হুমকিও কিন্তু দিয়েছিল। পরবর্তীতে সেটি আসলে সমাধানের চেষ্টা করা হলেও আমরা দেখেছি সেটি কিন্তু এখনও পর্যন্ত সমাধান হয়নি। এবং সবচেয়ে বেশি যেটি নিয়ে জোরে সোরে সমালোচনা হচ্ছে সেটি কিন্তু ফিক্সিং। যদিও এখনও পর্যন্ত আকসুর পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিক কোনো কিছু জানা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম কিন্তু হয়েছে যে অনেক ম্যাচে স্পট ফিক্সিং বা ফিক্সিংয়ের মতো ঘটনাগুলো বেশ কিন্তু জোরে সোরেই আলোচনার জন্ম দিয়েছে। এবং সেই চট্টগ্রাম পর্ব শেষে এখন আবারও ঢাকায় বিপিএলের এবারের পর্ব, যে পর্ব দিয়ে পর্দা নামবে বিপিএলের এবারের আসরে। নিশ্চয়ই বিসিবি চাইবে সেই পর্বে শেষটা সুন্দর করতে। যে সমস্যাগুলো হচ্ছে, যে সমালোচনাগুলো হচ্ছে, সেগুলো কাটিয়ে দারুণ একটা শেষ করার প্রত্যাশা নিশ্চয়ই সবার থাকবে। তবে সেটি আসলে কতটুকু হবে সেটা এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। গত বছর সাদা বলে 2 ফরম্যাট থেকে বাদ পড়েন হাসান মাহমুদ। পরবর্তীতে চান্দিকা হাথুরুসিংহে তাকে টেস্টে সুযোগ দেন। এরপর থেকে সেরা টেস্ট পেসার হাসান। চট্টগ্রামে আফনান পিয়ালকে হাসান শোনালেন কিভাবে সাদা বল থেকে লাল বলের পেসার হয়ে উঠলেন তিনি। একটা দরজা বন্ধ হয়ে গেলে নাকি খুলে যায় সম্ভাবনার আরও অনেক দুয়ার। হাসান মাহমুদের বেলায় যেন ঠিক সেটাই হয়েছে। হোয়াইট বল স্পেশালিস্ট হাসান বাদ পড়েছিলেন রঙিন পোশাকের জাতীয় দল থেকে। চান্দিকা হাথুরুসিংহের অধীনে সেই হাসান আবারও যখন ন্যাশনাল টিমে ফিরেছিলেন, সাদা না, হাতে ছিল লাল বল। রেড বল খেলারও প্ল্যান ছিল। এরপরে একটা
বোলার তো যখন নতুন আসে তার তো একটা ফরম্যাট রেখে একটা ফরম্যাটে ইনভলভ হওয়া খুব ইম্পর্টেন্ট। তো একসাথে দুইটা ফরম্যাট কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট ছিল, বা ওই সময় আরও ভালো ভালো বোলার ছিল। তো এরপরে আমিও আমার মাইন্ডসেট করি যে আমিও লাল বলে খেলবো। তো এরপরে আমারও আলহামদুলিল্লাহ যাত্রা শুরু হয়েছিল। আপনাকে লাল বলের সুযোগ দিয়েছিলেন হাথুরুকে নিশ্চয়ই ধন্যবাদটা দিবেন। অবশ্যই সবাইকে ধন্যবাদ দিব। আমার যারা ম্যানেজমেন্ট ছিল সবাই আমার উপর বিশ্বাস ছিল যে আমি করতে পারবো, টিমের জন্য কন্ট্রিবিউশন আনতে পারবো। মাত্র 9 টেস্টের ক্যারিয়ার, এরই মধ্যে হাসানের পকেটে 30 উইকেট, নামের পাশে 2টা ফাইফার। বাংলাদেশি পেসার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ফাইফারের মালিক হাসান। পেসারদের মধ্যে টানা 2 টেস্ট ইনিংসে 5 উইকেট নেয়া দ্বিতীয় বাংলাদেশি পেসার। বিদেশে 2বার ফাইফার নেয়া দ্বিতীয় বাংলাদেশি পেসারও এই ডানহাতি। এমনকি পেসারদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেটও হাসানের এমন উইকেট নেয়ার রহস্য কী? ফাস্ট বোলারদের অ্যাকচুয়ালি ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট। আপনার লঙ্গার ভার্সনে নিজেকে ফিট রাখতে হলে মানে ওয়ার্কআউটগুলো অনেক বেশি করতে হয়, নিজের দিকে খেয়াল রাখতে হয়, মেনটেনেন্স করতে হয়। তো এটাই যদি আপনি কন্টিনিউ করতে পারেন আপনি হয়তো ম্যাচ ফিট থাকবেন, আরও উইকেট নিতে পারবেন। বিশ্লেষকদের মতে লঙ্গার ভার্সন খেললে বোলিংও ভালো হয়, সেই সুফলই পেয়েছেন হাসান। টেস্টের অসাধারণ পারফরমেন্স তাকে টি-20 টিমে ফিরেই পারফর্ম করেছেন। না, তখন সাদা বলে আসার পরে আবার প্র্যাকটিস করি, আবার মাইন্ডসেটটা চেঞ্জ করি, আবার টি-20তে আনি ইয়র্কার, আবার ভেরিয়েশন, অফ কার্টার, ব্যাক অফ হ্যান্ড, সব কিছু মিলে আবার নিজেকে তৈরি করার চেষ্টা করি নতুন একটা ফরম্যাটের জন্য। তো এটা খুবই ভালো। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়ার আলোচনায়ও ছিলেন হাসান, যদিও 4 পেসার নেয়ায় শেষমেশ হাসানের জায়গা হয়নি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বাংলাদেশ উইন্ডিজ নারী ওয়ানডে সিরিজের খবর। নারী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে উইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। আজ শুক্রবার দিবাগত রাত 12টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ান নারীদের কাছে 9 উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে তাদের বিপক্ষে 60 রানের জয় তুলে নেয় জ্যোতির দল। উইন্ডিজের বিপক্ষে যে কোনো ফরম্যাটেই যা ছিল বাংলাদেশ নারীদের প্রথম জয়। ওডিআই উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 21 পয়েন্ট নিয়ে 7 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। সমান পয়েন্টে নিউজিল্যান্ডের অবস্থান 6 নম্বরে। টেবিলের শীর্ষ 5 দল সহ আয়োজক দেশ ভারত সরাসরি খেলবে বিশ্বকাপে। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের ওপরে উঠবে বাংলাদেশ এবং যোগ্যতা অর্জন করবে সরাসরি বিশ্বকাপ খেলার। বাংলাদেশ নারী দলের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আজকে ম্যাচটা যাতে জিততে পারে তারা। এদিকে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের সুপার 6-এ উঠেছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের 2 প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ডি গ্রুপ রানার্স আপ হওয়ায় সুপার 6-এ গ্রুপ 1-এ খেলবে বাংলাদেশ, যে গ্রুপে আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। বাংলাদেশ গ্রুপ পর্বে খেলেছিল অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। নিয়ম অনুযায়ী তাদের সাথে সুপার 6-এ খেলতে হবে না বাংলাদেশকে। আর শ্রীলঙ্কা এ গ্রুপ রানার্স আপ হওয়ায় তাদের সাথে খেলা নেই টাইগ্রেসের। 26 জানুয়ারি সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে সুমাইয়ার দলের প্রতিপক্ষ ফেভারিট ভারত। একদিন বিরতি দিয়ে বাংলাদেশের পরের ম্যাচ উইন্ডিজের বিপক্ষে। 2024 সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে আইসিসি, কিন্তু চমকে দেওয়ার মতো খবর, সেখানে জায়গা পায়নি কোনো ভারতীয় ক্রিকেটার। চমক আরও আছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকারও কোনো ক্রিকেটার নেই একাদশে। নেই কোনো বাংলাদেশিও। শ্রীলঙ্কার সর্বোচ্চ 4, পাকিস্তানের 3, আফগানিস্তানের 3 আর আছে ওয়েস্ট ইন্ডিজের 1 ক্রিকেটার। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া, কিন্তু সেই বছরের সেরা একাদশে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি সহ 7 জন ভারতীয়কে রেখেছিল আইসিসি। বছর ঘুরতে বদলে গেল পাশার দান, এবার নেই কোনো ভারতীয় ক্রিকেটার। এর আগে 2021 সালে আইসিসির সেরা ওয়ানডে একাদশেও ছিল না কোনো ভারতীয়, যেখানে আবার ছিল 3 বাংলাদেশি। তবে কেবল ভারত নয়, এবারই হয়তো প্রথম বিগ 5 হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার জায়গা পাননি সেরা একাদশে। 9 ম্যাচে 515 রান, সেঞ্চুরি 3টি, সর্বোচ্চ ইনিংস 113, গড় 64.37। 2024 সালে এমন দুর্দান্ত পারফর্ম করে আইসিসির বর্ষসেরা একাদশের 1 নম্বর জায়গাটা নিয়েছেন পাকিস্তানি ওপেনার সায়েম আয়ুব। 11 ম্যাচে 531 রান করা আফগানিস্তান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ আয়ুবের ওপেনিং পার্টনার। 48.2 গড়ে 3টি সেঞ্চুরি ও 2টি 50 আছে গুরবাজের। মিডল অর্ডারের পুরোটাই লঙ্কানদের দখলে। 12 ম্যাচে 694 রান, 3টি শতক, 2টি 50 করা পাতুম নিসাঙ্কা 3 নম্বরে। 210 রানের হার নামানা অতিমানবীয় একটি ইনিংসও খেলেছিলেন এই লঙ্কান।
11 ওয়ানডেতে 1টি শতক, 6টি 50 সহ 742 রান করা উইকেট রক্ষক ব্যাটার কুশাল মেন্ডিস আছেন 4 নম্বরে। 16 ম্যাচে 1 সেঞ্চুরি, 4 50 সহ 605 রান করা চারিত আসালাঙ্কা 5 নম্বরে এই ব্যাটারকে অধিনায়কের আর্মব্যান্ডও দিয়েছে আইসিসি। 2024 সালে 9 ম্যাচে করেছেন 425 রান, 1 শতকের পাশাপাশি করেছেন 4টি অর্ধশতক। সবচেয়ে বড় কথা, স্ট্রাইক রেট ছিল 120-এর বেশি। 6 নম্বর জায়গাটি তাই আদায় করে নিয়েছেন মার্কুটে উইন্ডিজ শেরফানে রাদারফোর্ড। 7 নম্বর পজিশনে আছেন পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। 194 রানের দারুণ একটি ইনিংস খেলার পাশাপাশি 12 ম্যাচে 417 রান করেছেন এই আফগান, বল হাতে নিয়েছেন 17 উইকেট। 8 নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গা। 10 ম্যাচে 26 উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। সেরা স্পেল ছিল 19 রানে 7 উইকেট। একাদশের 2 পেসারের দুজনই পাকিস্তানি। 6 ম্যাচে 19 উইকেট নেয়া শাহিন আফ্রিদির সঙ্গেই 8 ম্যাচে 13 উইকেট নেয়া হারিস রৌফ। 2024 সালে আফগানিস্তানের নতুন সেন্সেশন 18 বছর বয়সী স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর। বাংলাদেশকে নাকাল করা এই বোলার 2024 সালে 11 ম্যাচে 21 উইকেট নিয়ে আছেন একাদশে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আর থাকছে না এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি, তবে এর পরিবর্তে আরও বড় পরিসরে কাজ করতে নতুন করে গঠন করা হয়েছে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজারি বোর্ড। এই কমিটির প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এছাড়াও 13 সদস্যের বোর্ডে নামী ক্রীড়া ব্যক্তিত্বের মধ্যে আছেন সৌরভ গাঙ্গুলি, গ্রাহাম স্মিথ, অ্যান্ড্রু স্টাউসের মতো সাবেক অধিনায়করা। সেই সাথে আছেন আইসিসি চেয়ারম্যান জয় শাও। 2006 সালে যাত্রা শুরু করা এমসিসির ক্রিকেট কমিটির আনুষ্ঠানিক ক্ষমতা না থাকলেও তাদের পরামর্শে সংশোধন করা হয় ক্রিকেটের আইন। ডিআরএস, পিঙ্ক বল টেস্ট, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সবই হয়েছে এমসিসির পরামর্শে। 2017 সালে সেই কমিটিতে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসানও। এবার আরও বড় পরিসরে কাজ করতে ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজারি বোর্ড নামে নতুন পথ চলা শুরু করল এমসিসি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। 14,505টি বল দিয়ে ওয়াংখেড়ের 50তম জন্মদিন কথাটি লিখে এই কীর্তি গড়ল স্টেডিয়ামটি। ভারতের অন্যতম প্রধান স্টেডিয়াম মুম্বাইয়ের ওয়াংখেড়ে। এই ভেন্যুর 50তম জন্মদিনে তাই বিশেষ এক উদ্যোগ নিয়েছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। জন্মদিন পালন করতে বল দিয়ে তারা লিখেছিল 50 ইয়ার্স অফ ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই বাক্যটি লাইনটি লিখতে ব্যবহার করা হয় 14,505টি ক্রিকেট বল। মোট 27টি বর্ণের জন্য 14,000-এর বেশি বল ব্যবহার করে নতুন রেকর্ড নিশ্চিত করেছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজিঙ্কা নায়েক। এই রেকর্ড ভারতের প্রয়াত অলরাউন্ডার একনাথ সোলকার ও মুম্বাইয়ের সাবেক ক্রিকেটারদের উৎসর্গ করা হয়েছে। টানা 8 জয়ে বিপিএলে দুর্দান্ত সময় পার করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে দলটির সামনে উঁকি দিচ্ছে শ্রেষ্ঠত্বের হাতছানি। পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে 1 নম্বর অবস্থান নিশ্চিত করেছে। প্রথম লেগ শেষ করতে যাচ্ছে দলটি। চলতি বিপিএলে ভালো সময় পার করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ধারাবাহিক পারফরমেন্সে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাদা কালোরা। বাকি দলগুলোর তুলনায় পয়েন্ট ব্যবধানে ভালোভাবে এগিয়ে থেকে প্রথম লেগ শেষ করতে যাচ্ছে ঐতিহ্যবাহী দলটি। বিপিএলে ধারাবাহিক থাকলেও ফেডারেশন কাপে অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেনি মোহামেডান। এক ম্যাচ হাতে রেখে বিদায় ঘণ্টা বেজে গেলেও দেশের সর্বোচ্চ লিগে দুটি ছড়িয়ে যাচ্ছে সাদা কালোরা। সবশেষ মৌসুমে রানার্স আপে তকমা পাওয়া মোহামেডান বেশ ভালোভাবে এগিয়ে আছে শিরোপার দৌড়ে। বদলে যাওয়া এই দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কোচ আলফাজ আহমেদ। খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতার পাশাপাশি পেশাদারিত্বের সবটুকু উজাড় করে বিপিএলে দীর্ঘদিনের শিরোপা খরা মেটাতে সচেষ্ট তিনি। নানা প্রতিকূলতায় তরুণ ফুটবলাররাই ঢাল হয়ে দাঁড়িয়েছে মোহামেডানের। জুয়েল রিয়াদুলদের নিবেদনে আবারও শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নতুন স্বপ্ন বুনছে ঐতিহ্যবাহী দলটি। আর সেই স্বপ্নের সারথি হয়ে আছেন সুলেমান মুজাফফরভ, ইমানুয়েল সান্ডেরা। তবে সব ছাপিয়ে ঘুরে ফিরে আসে দলটির ক্লাব লাইসেন্সিং বিষয়টি। 2022-23 মৌসুমে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার পরও এফসি কাপে প্লে অফ খেলা হয়নি সাদা কালোদের। তাই চলতি বিপিএলে শিরোপা তুলে ধরলেও এফসি চ্যালেঞ্জ কাপে খেলার সুযোগ থাকবে কিনা মোহামেডানের সামনে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। প্রতিপক্ষ নয়, ইনজুরির কাছে হার মেনে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন নোভাক জোকোভিচ। আলেকজান্ডার জেভেরভের বিপক্ষে প্রথম সেট হারের পর নিজেকে প্রত্যাহার করে নেন এই সার্বিয়ান তারকা।
এ সময় তাকে উদ্দেশ্য করে দর্শকরা দুধ্বনি দিলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখান রেকর্ড 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। অস্ট্রেলিয়ান ওপেনের অবিসংবাদিত রাজা নোভাক জকোভিচ টুর্নামেন্টে রেকর্ড 11তম শিরোপা জয়ের পথে এবার হার মানলেন ইনজুরির কাছে। শিরোপা থেকে এক ম্যাচ দূরে থাকতেই করলেন অসহায় আত্মসমর্পণ। সেমিফাইনালে আলেকজান্ডার জেভরেভের বিপক্ষে প্রথম সেট হারের পর নিজেকে প্রত্যাহার করে নেন আসর থেকে। এর আগে কোয়ার্টার ফাইনালে আলকারাজকে হারালেও মেডিকেল টাইম আউট নিতে হয়েছিল এই সার্বিয়ান তারকাকে। শেষ চারের লড়াইয়ে অবশ্য আগাম প্রস্তুতি নিয়েই নেমেছিলেন জোকো। বাঁ পায়ে টেপ পেঁচিয়ে নামলেও 1 ঘন্টা 21 মিনিটের তুমুল লড়াইয়ে হারেন প্রথম সেট। ঠিক তখনই সবাইকে অবাক করে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন রেকর্ড 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। প্রথম সেট শেষে ব্যথা ক্রমেই বাড়ছিল, যা সামলে খেলার মতো পরিস্থিতিতে ছিলাম না আমি জানতাম প্রথম সেট জিতলেও 2, 3 কিংবা 4 ঘন্টা তার সঙ্গে লড়াইয়ের বাধা টপকাতে হতো, যা আজ আমার ভেতরে নেই। সবশেষ 2023 সালে জিতেছেন গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। মাঝের 7 আসরে খালি হাতে ফেরা জোকো আর একটি শিরোপা জিতলেই মার্গারেট কোর্টকে ছাড়িয়ে হয়ে যাবেন সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। তার ওয়াকওভারে অবশ্য খুশি হতে পারেননি রড লেভার অ্যারেনায় উপস্থিত দর্শকরা, দিয়েছেন দুধ্বনি। জবাবে ইতিবাচক ভঙ্গি করেন জোকো। তার হয়ে দর্শকদের এমন আচরণের কঠোর জবাব দিয়েছেন ফাইনাল নিশ্চিত করা আলেকজান্ডার জাভরেভ। দয়া করে চোটের কারণে কোনো খেলোয়াড় সরে দাঁড়ালে তাকে দুও দেবেন না। জানি সবাই অর্থ খরচ করে টিকিট কিনেছেন 5 সেটের দারুণ লড়াই উপভোগের জন্য, কিন্তু এটাও বুঝতে হবে গত 20 বছর জোকোভিচ টেনিসকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। তিনি এই টুর্নামেন্টে তলপেটের চোট নিয়ে জিতেছেন, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে জিতেছেন। এই ম্যাচে খেলা চালিয়ে যেতে না পারার অর্থ হলো সত্যি সেটা অসম্ভব। এবার চ্যাম্পিয়ন হলে ক্যারিয়ারের 100তম শিরোপা জয়ের কীর্তি গড়তেন জকোভিচ। 102টি শিরোপা জিতে যেখানে এককভাবে শীর্ষে রজার ফেদেরার। তবে ইনজুরির ছোবল 37 বছরের জকোভিচের ক্যারিয়ারে এঁকে দিয়েছে অনিশ্চয়তার ছাপ। প্রিয় রড লেভার অ্যারেনায় তাকে আর দেখা যাবে কিনা সে প্রশ্নও থেকে যায়। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।